আমি এই মিনিস্ট্রিতে আসি 2022 সালে, তখন কিন্তু এই মিনিস্ট্রির ডেভেলপমেন্ট বাজেট ছিল 300 কোটি টাকা, যেটা এই বছরে হচ্ছে প্রায় 1200 কোটি টাকা। এখন বাজেট ইমপ্লিমেন্টেশনে এসে যে দেখা গেল যে 1200 কোটি টাকার যে বাজেট, সেটা আমরা পুরোটা মানে হঠাৎ করে এত বেশি বেড়ে যাওয়ার জন্য এটা ইমপ্লিমেন্টেশন করার যে ক্যাপাসিটি সেটা আবার আমাদের ছিল না, ফলে দেখা গেলো বাজেট কমে এটা আবার মানে রিভাইজটা 600 কোটি টাকা করতে হয়েছে। তো এরকম কিছু সমস্যা আছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন, ওনারা যে এই বাজেটের আয়োজন করছেন এটা খুবই ভালো, যে যুবদের কথা আমরা শুনতেছি, যুবদের কথাটা আমাদের পলিসি মেকার যারা তারা শুনতেছে, সেটা ঠিক আছে। এটা যেমন ঠিক আছে, আমরা আমাদের বাজেট বাড়ানোর চেষ্টা করব, কিন্তু এই বৃদ্ধি করতে করতে আমাদের যেটা বললেন যে আমাদের লাইফ কিন্তু একটা মানে মানে আনলিমিটেড সময়ের জন্য না, আমাদের সময়ও চলে যাচ্ছে। এখন আমাদের বাজেট আমরা বাড়ানোর জন্য যে আন্দোলন সেটা আমরা করব, তার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হওয়ার জন্য যেই সকল কাজ করা দরকার সেটাও আপনারা করবেন। ফলে মানে দুটাই চালায় রাখা, যে যুবদের বাজেটের জন্য আপনারা আন্দোলন করে গেলেন, বাজেট যদি বাড়ে তাহলে সেই বেনিফিটটা পাবেন, প্লাস হচ্ছে নিজেরও তো সময় চলে যাচ্ছে, আপনারাও এই যেই সময়টুকু আছে সেই সময়টুকু কাজে লাগে আপনারাও নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করে যাবেন। তাহলে মানে আপনার সময়টা কাজে লাগলো, প্লাস হচ্ছে আমাদের উপরে যে চাপ, সরকারের উপরে যে একটা চাপ দেওয়া যে হ্যাঁ যুবদের জন্য বাজেট বাড়াতে হবে, সেটাও ভালো কাজ করবে। অর্ক ভাই যেটা বলে যে আসলে আমরা যুবদের জন্য যে কী করা দরকার সেটা আমরা একসাথে হয়ে সরকারকে বলা যে হ্যাঁ যুবদের জন্য এই কাজ করলে ভালো হবে। এটা চাইতে তো চাওয়ার সময় তো অনেক চাওয়া হয়। আমাদের প্রজেক্টে দেখা গেলো যখন আমরা প্ল্যানিং কমিশনে যাই, একটা প্রজেক্ট মনে করেন বললাম যে 100 কোটি টাকা লাগবে, ওরা কেটে কেটে দেখা গেলো এটাকে মানে 30 কোটি টাকার মধ্যে শেষ করতে বলে। কিন্তু প্রথমে যদি 30 কোটি টাকা চাইতাম, বলতে না এটা তো দরকারই নাই। তো এই যে একটা সমস্যা আছে, সেই সমস্যার কারণে আমরা বললাম যে আপনাদের যে দাবি এটা যৌক্তিক, যে হ্যাঁ এটা করতে হবে, এটা সবই করতে হবে, সেটা না বললে তো করবে না। এই করার যতগুলো দাবি বলবেন সেগুলোকে প্রায়োরিটি ফিক্সড আপ করে তখন কিন্তু সরকার যেটা না করলেই না সেটা কিন্তু করবে। অতএব আপনাদের যে আন্দোলন সেটা কন্টিনিউ হবে। পাশাপাশি আমি বলবো যে আপনাদের পার্সোনাল লাইফে আপনারা যেন উদ্যোক্তা হন, আপনারা যেন ভালো থাকেন, সেই কাজটাও করতে হবে। ক্লাইমেট ইস্যুতে যে কথাটা বলা হচ্ছে, আমি মানে ক্লাইমেট মানে যে চেঞ্জটা এটা কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ন্যাচারাল, আরেকটা হচ্ছে হলো মানে আমাদের ম্যানমেড যে সমস্যাটা। ম্যানমেডের মধ্যে যেটা আছে আপনার এই যে কার্বন ইমিশন, তারপরে হচ্ছে আমাদের মানে কার্বন ইমিশনটাই বেশি আমাদের। আর ন্যাচারাল কিন্তু আছে, আমি এটা হচ্ছে একজন রাশিয়ান ম্যাথমেটিশিয়ান ছিল মিলানকোভিচ, উনি বলছে যে আমাদের ন্যাচারাল কারণে কতগুলো মানে ঘটনা ঘটে, তার কারণে কিন্তু এই মানে ক্লাইমেটটা চেঞ্জ হয়। তা আমাদের যেটা আমি ইংল্যান্ড থেকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, তখন আমার এই যে ক্লাইমেট ইস্যুটা কিন্তু প্রায় সারাদিনই ঘুরে ফিরে ক্লাইমেটের কথাটা আসতো মাথার মধ্যে। তখন আমি চিন্তা করতাম যে আমরা যে আমি ঘর থেকে যখন বেরোতাম তখন কিন্তু আমি মানে লাইটটা অফ করে দিতাম। কেন? এই লাইটটা তৈরি করার জন্য যেই মানে আমাদের প্ল্যান্টে মানে কাজ করতেছে সেখানে কিন্তু কয়লা পড়া হচ্ছে। তার মানে কি আমি যখনই একটা সুইচ টিপ দিচ্ছি একটা বাতি জ্বালানোর জন্য, তখন কিন্তু তার এন্ডে মানে কার্বন ইমিশন হচ্ছে। তাহলে আমাদের মানে যদি ক্লাইমেটের কথা চিন্তা করি, যে ক্লাইমেটটাকে যদি আমি মানে ঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে মানে এনার্জি ইউজের ক্ষেত্রে আমাদের খুব বেশি সতর্ক হতে হবে, যে অপ্রয়োজনে আমাদের এনার্জি ইউজ না করা। সেটা হোক আমাদের যেমন সরকারি ক্ষেত্রে, আমি কিন্তু আমার অফিস থেকে বের হওয়ার সময় আমি কিন্তু আমার এসিটা প্লাস হচ্ছে লাইটটা অফ করে আসছি। এটা কিন্তু আমার বিল আমাকে দিতে হবে না, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে এটা আমার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি যদি এখানে এসিটা চালায় যাই, এটা কিন্তু আমি কার্বন ডাইঅক্সাইড ইমিশন মানে কোনোখানে আমি আগুন লাগাই দিচ্ছি, যে আগুন থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তো এই ক্লাইমেটের ক্ষেত্রে এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, যে ক্লাইমেটের দায়িত্বটা শুধু আমাদের মানে সরকারের না, আপনার একার না, সবাই মিলে আমরা যদি এই কার্বন ইমিশনটা যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে পারি, তাহলে আমরা আমাদের পৃথিবীটাকে বাসযোগ্য করে রাখতে পারবো।